কিছু অতৃপ্ত আত্মার কাকু, কাকিমা, দিদা, ঠাকুমা, দাদু, দাদা, দিদিরা আছেন, যারা কিনা আমাকে আমার জিমের জামাকাপড় নিয়ে বা আমার জিমের পশ্চার নিয়ে অনেক কিছু আমায় বলে থাকেন। তাদেরকে আমার কোনো জবাব দেওয়ার কিছু নেই, কারণ আমি প্রয়োজন বোধ করি না। কিন্তু কিছু এমন মানুষও আছেন, যারা কিনা হয়তো না বুঝেই আমাকে কিছু প্রশ্ন করে ফেলেন। সো তাদেরকে আমি আনসার করব আজকে। বাট তার আগে আমি আমার এক্সারসাইজের ব্যাপারগুলো বলে দিই যে আজকে আমি কিসের এক্সারসাইজ করছি। আজকে আমি করছি হচ্ছে আমার হ্যামস্ট্রিং অ্যান্ড গ্লুটস, যেটা কিনা যারা এক্সারসাইজ করেন তারা দেখে অনেকটা বুঝে গেছেন। প্রতিদিনের মতো আজকেও আমি স্ট্রেচিং অ্যান্ড ওয়ার্ম আপ থেকে স্টার্ট করেছিলাম, তবে পুরো ভিডিওটা নেওয়া পসিবল হয়নি আমার দ্বারা, কাজ আমার লেগস ডেতে স্ট্রেচিং অ্যান্ড ওয়ার্ম আপের পুরো আধা ঘন্টার একটা সেশন থাকে, অতটা তো রেকর্ডিং করা পসিবল নয়। এবার এসে যারা না বুঝেই আমাকে প্রশ্ন করেন যে এই ধরনের পশ্চারের ভিডিও আমি কেন পোস্ট করি, এই সেম জিনিসটাই কিন্তু একটু আগে আমি সামনে থেকে করে দেখিয়েছিলাম। আপনারা যারা জিমে যান না তারা কতজন দেখে বুঝতে পেরেছিলেন বলুন তো যে ব্যাক সাইড থেকে এক্স্যাক্টলি পশ্চারটা কেমন হতে হবে? আমি জানি বেশিরভাগ মানুষই আপনারা বুঝতে পারেননি যারা এক্সারসাইজ করেন না। এক্স্যাক্টলি আমি তাদের জন্যই ভিডিওগুলো পোস্ট করি, যাতে তারা এক্সারসাইজ করতে উৎসুক হন এবং ঠিকঠাক পশ্চার, ঠিকঠাক জিনিসগুলোই শেখেন। আমি আমার বহু বছরের এক্সপেরিয়েন্স থেকে এটুকু শিখেছি যে যদি সঠিক জিনিসটা না শেখানো যায় তাহলে যারা শেখে তারা ভুল শেখে। আমি এখানে করছি হ্যামস্ট্রিং অ্যান্ড গ্লুটসের এক্সারসাইজ। সেখানে যদি আমি আপনাকে শুধুমাত্র আমার হাত দুটো আর ফেসটা দেখাই, আপনি কি করে বুঝবেন যে আমার কোন মাসল মাস ওয়ার্ক করছে অ্যান্ড এক্স্যাক্ট পশ্চারটা কি করে করতে হয়? আমাকে যদি সঠিক পশ্চার শো করতে হয় তাহলে আমাকে ফ্রন্ট থেকে, ব্যাক থেকে, সাইড থেকে, প্রত্যেকটা জায়গা থেকে দেখানোর চেষ্টা করতে হবে এক্স্যাক্টলি এখানে যেরকম দেখানোর চেষ্টা করছি। এটা আমার ডেডলিফটের লাস্ট সেট ছিল, যেটা অলমোস্ট উঠেও ওঠেনি, এটা আমার ফেলিয়ার ছিল। আমি আরেকটু চেষ্টা করলে হয়তো পুরোটাই ওঠাতে পারতাম, কিন্তু আমার ব্যাক হার্ট হওয়ার চান্সেস হতো, আর আমি এরকম কোনো চান্সেস নিতে কখনোই রাজি না। আর আমি ইগো লিফটিং, শো অফ লিফটিং পছন্দ করি না, সো আমি ওটা নেক্সট ডের জন্য তুলে রাখলাম। যেমনটা আপনারা দেখলেন যে আমি আমার ওয়ার্কআউট স্টার্ট করেছিলাম ডেডলিফট থেকে, আমি 4 সেটস অফ ডেডলিফট করেছিলাম। আফটার দ্যাট এখন আপনারা যেটা দেখছেন এটাকে বলা হয় হিপ থ্রাস্ট। আমি ডেডলিফটের পরে নেক্সট ওয়ার্কআউট করেছি হিপ থ্রাস্ট। অ্যান্ড আমি আমার আগের ভিডিওগুলোতেও যেমন বলেছিলাম, এই ভিডিওতেও আমি জানিয়ে দিচ্ছি যে আমি কিন্তু এক্সারসাইজের প্রত্যেকটা সেটে একটু একটু করে ওয়েট ইনক্রিজ করি। 4 সেটস সুমো ডেডলিফট অ্যান্ড 4 সেটস হেভি ওয়েট হিপ থ্রাস্টের পরে আমি ইনস্ট্যান্টলি কোনো ওয়েট ছাড়েই আবার হিপ থ্রাস্ট শুরু করে দিই। ওয়েট না নিলেও কিন্তু আমি যে রেজিস্ট্যান্স ব্যান্ডটা লাগিয়ে রেখেছিলাম সেটা কিন্তু লাগানোই আছে। আর এটা আমি একটাই সেট করেছি যতগুলো পসিবল টু গেট আ গুড পাম্প। হিপ থ্রাস্ট করার সময় আপার বডি স্টেবল রেখে সামনের দিকে দেখার চেষ্টা করবেন, আর হিপ থেকে শুধুমাত্র স্কুপ করার চেষ্টা করবেন। অনেকেই আছেন হিপ থ্রাস্ট করার সময় পুরো বডি হিলিয়ে একদম ছাদে দেখতে থাকেন। এটা আমার 3rd নম্বর এক্সারসাইজ, এটাকে বলা হয় ডাম্বল আরডিএল, যেটার ফুল ফর্ম হলো ডাম্বল রোমানিয়ান ডেডলিফট। তবে এই ডেডলিফটটা আর আগে যে শুরুতে ডেডলিফটটা করেছিলাম ওটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই যে রোমানিয়ান ডেডলিফট, এটাতে কিন্তু আমরা ম্যাক্সিমাম ওয়েট লিফটিংয়ে ফোকাস করি না, এখানে কিন্তু আমরা একটা মডারেট ওয়েট ইউজ করি। কিন্তু সুমো ডেডলিফট অ্যান্ড কনভেনশনাল ডেডলিফটে কিন্তু আমরা চেষ্টা করি ফেলিয়ার অবধি যাওয়ার। ঠিক যেমন শুরুতেই আপনারা দেখেছেন আমার 4 সেট সুমো কমপ্লিট হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি 5th একটা ফেলিয়ার সেট ট্রাই করেছিলাম। 4 সেট আরডিএল করার পরে আমি ডিরেক্টলি চলে এসেছি হিপ অ্যাবডাক্টরে। আর হিপ অ্যাবডাক্টর যদি আপনাদের জিমে না থেকে থাকে তাহলে আপনারা যে গ্লুটস ব্যান্ডটা আমি ইউজ করি ওই গ্লুটস ব্যান্ড দিয়েও আপনারা করতে পারেন। কি করে করতে হয় সেটার ভিডিও অলরেডি আমার পেজে দেওয়া আছে। ইভেন আমার পেজে ওয়েট লিফটিং ছাড়াও শুধুমাত্র ব্যান্ডস দিয়ে পুরো একটা এক্সারসাইজের ভিডিও পোস্ট করা আছে। অ্যান্ড হিপ অ্যাবডাক্টর আমি 3 সেট করেছি, যেহেতু আমি এর আগের এক্সারসাইজগুলো একটু হেভি লিফটিং করেছি আর 4-4টে করে সেট করেছি, তো আমি খুব বেশি আর নিজেকে এক্সস্ট করতে চাইনি। অ্যাবডাক্টরের পরে আমি অ্যাডাক্টর করেছি। অ্যাডাক্টর মানে হচ্ছে আমাদের ইনার থাইতে যে মাসলটা আছে ওটাকে অ্যাডাক্টর বলা হয়। আর আমি এখন ওটা ট্রেন করছি। দেখতে দুটো সিমিলার লাগলেও একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে দুটো কিন্তু ফিট প্লেসমেন্ট অ্যান্ড পজিশন চেঞ্জেস আছে। অ্যান্ড দিস ওয়ান ইজ মাই লাস্ট এক্সারসাইজ ফর টুডে। আমি এটার শুধুমাত্রই 2টো সেট করেছি, এটা আমি 3টে সেট অবধিও যাইনি, কাজ আমার মনে হচ্ছিল যে আমি এক্সস্টেড হয়ে গেছি।
সো আমি এখানেই আমার এক্সারসাইজ এন্ড করেছি। আচ্ছা, যে ডিসকাশনটা দিয়ে আমি ভিডিওটা শুরু করেছিলাম সেটা কমপ্লিট না করেই আমি এক্সারসাইজ দেখানো স্টার্ট করেছি, কাজ এটা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট মনে হলো। আমি আবারও রিপিট করছি, যারা না বুঝে প্রশ্ন করেন আমি তাদের প্রশ্নের উত্তর এখানে দিচ্ছি, তবে যারা অতিরিক্ত বুঝে শুধু ক্রিটিসাইজ করার জন্য প্রশ্ন করে তাদের প্রশ্নের উত্তর কিন্তু আমি দিচ্ছি না। জিমের সঙ্গে ছোট ছোট জামা কাপড় পরার কি কানেকশন? যারা জিম যান তারা জানেন যে মাইন্ড মাসল কানেকশন বলে একটা টার্ম হয়, ঠিক তেমনই মাইন্ড বডি কানেকশন বলেও একটা টার্ম হয়, যে কারণে জিমে বড় বড় মিরর্স লাগানো থাকে। কিন্তু যারা জিমে যান না, প্রশ্নগুলো বেসিক্যালি তারাই করেন, তাই এটাকে এক্সপ্লেন করছি। যেদিন যে মাসল মাসগুলো আমরা পারফর্ম করি সেটা যদি ওই মিররে আমরা যতটা পসিবল দেখতে পাই, তাহলে সেটা আমাদের মাইন্ড আর বডির মধ্যে একটা কানেকশন তৈরি করে, আর সেটা আমাদের একটা আলাদাই বুস্ট আপ দেয়। সবাই সেই পোশাকে কমফোর্টেবল নাও হতে পারেন, তবে এই যে যে ধরনের পোশাক আমি আজকে পরেছি, বডি হাগিং, একদম গায়ের সঙ্গে মিশে থাকে আর অতিরিক্ত স্ট্রেচেবল, এইটা কিন্তু পরাটা ভীষণ জরুরি। আমি একবারও বলছি না যে আমি জিমে যে ধরনের পোশাক পরি এই ধরনের পোশাক প্রতিটা জিম গোয়ার্সদেরই পরা উচিত, তবে এই ধরনের পোশাকের যে প্লাস পয়েন্টসগুলো জিমে থাকে আমি সেগুলো এখানে মেনশন করছি। প্রথমত, এই ধরনের স্ট্রেচেবল জামা কাপড়ে আপনার ইনজুরি হওয়ার চান্সেস কমে যায়। এক্সারসাইজগুলো আপনি খুব ভালোভাবে পারফর্ম করতে পারেন উইদাউট এনি ডিস্টারবেন্স। আপনার এক্সারসাইজের ফর্মসগুলো কারেক্ট আছে কিনা সেটা আপনি নিজেও মিররে দেখে বুঝতে পারেন, প্লাস আপনার ট্রেনারও দেখে বুঝতে পারে। যে কোনো ধরনের স্ট্রেচিং করতে হলে নির্দ্বিধায় আপনি স্ট্রেচিং করতে পারেন। হেভি ডেডলিফট, হেভি স্কোয়াটস বা এই ধরনের যে হেভি লিফটিংগুলো হয়, সেই সময় যদি আপনার জামা কাপড় স্ট্রেচেবল না হয় সেক্ষেত্রে ইনজুরি হওয়ার চান্সেস কিন্তু অনেকটাই বেড়ে যায়। অ্যাজ অ্যান এক্সাম্পল, আপনি এখন যে এক্সারসাইজটা দেখছেন এখানে আমাকে অনেকটা স্প্রেড করতে হয়েছে আমার লেগস, আর এর থেকেও অনেক বেশি লেগ স্প্রেড বা হ্যান্ড স্প্রেড বা ব্যাক স্ট্রেচ করতে হয় অনেক এক্সারসাইজে। সেখানে যদি আপনার জামা কাপড় আপনার বাধা হয়ে দাঁড়ায় তাহলে আপনি সেই পারফর্মগুলো করবেন কি করে? আর সব থেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হলো, আপনি জিমে জিমওয়্যার পরবেন নাকি আপনি জিমে লুঙ্গি পরবেন নাকি ধুতি পরবেন নাকি নাইটি পরবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আর এই জামা কাপড়গুলো তৈরি হয়েছে জিমে পরার জন্যে, ঠিক যেমন করে বিকিনি তৈরি হয়েছে, সুইমওয়্যার তৈরি হয়েছে, বিচ ওয়্যার তৈরি হয়েছে বিচে পরার জন্যে, সুইমিং পুলে পরার জন্যে। কিন্তু অনেকেই তো আছেন যারা এই ধরনের পোশাকে কমফোর্টেবল নয়, তারা সেখানে জিন্স পরেন, চুড়িদার পরেন, শাড়ি পরেন। আমি আবার অনেককে নাইটি পরেও নেমে যেতে দেখেছি বিচে। আবার যেমন ধরুন, দুর্গাপুজোর অঞ্জলিতে আমি শাড়ি পরতে ভালোবাসি, কিন্তু আপনি শাড়ি পরবেন নাকি চুড়িদার পরবেন নাকি ওয়েস্টার্ন ওয়্যার পরবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার নিজস্ব চয়েস। জিন্স পরে অঞ্জলি দেবেন নাকি ধুতি পরে অঞ্জলি দেবেন নাকি নাইটি পরে অঞ্জলি দেবেন নাকি চুড়িদার পরে নাকি শর্টস পরে, সেটা যেমন কেউ কাউকে বলে দেয় না, তবুও সেখানে কিন্তু আমরা ইন্ডিয়ান ওয়্যার পরার চেষ্টা করি। ঠিক তেমনই স্থান কাল পাত্র বুঝে প্রতিটা জায়গার একটা নিজস্ব ধরনের জামা কাপড় হয়। এরকম প্রচুর এক্সাম্পলস অ্যান্ড রিজনস আছে, তবে অত রিজনস দেখাতে গেলে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। সো আপনার যা ইচ্ছা পড়ুন, আমার যা ইচ্ছা আমি তাই পড়ি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা।